এবারে সিংঘামের প্রতিদ্বন্দ্বী শুধু খতরনাকই নয়, বুদ্ধিমান এবং হিংস্র, লঙ্কারাজ রাবণের মতো। সিংঘাম কি পারবে তাকে ধরতে তার অন্যান্য সঙ্গী সাথীদের সাহায্যে? রোহিত শেট্টির কপ ইউনিভার্সের অনেক কপকেই কিন্তু আমরা সিংঘাম এগেনে দেখতে পেয়েছি। তাহলে চলো এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সিনেমার শুরুতেই আমরা কাশ্মীরের দৃশ্য দেখি, যেখানে 3 বছর ধরে সিংঘাম সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে পোস্টেড রয়েছে এবং সেখানে তার সাহসিকতা এবং বীরত্বের জন্য তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। ইন্টারভিউ থেকে ফেরার পথে তার স্ত্রী আভনি তাকে কল করে এবং আমরা জানতে পারি যে তাদের এখন একটি ছেলেও আছে যার নাম শৌর্যা। এবং আভনি শৌর্যার জন্মদিনে তাকে বাড়ি আসতে বলে এবং তাকে এটাও বলে যে সিংঘাম যদি তখন বাড়ি না আসে তাহলে আভনি হোম মিনিস্ট্রিতে বলে তাকে ট্রান্সফার করিয়ে দেবে, কারণ আভনি নিজে কালচারাল মিনিস্ট্রিতে কাজ করে। এবার আভনির সাথে কথা বলার পরই একটি বাইক সিংঘামের গাড়ির পাশ দিয়ে যায় এবং তারই সাথে সাথে একাধিক উগ্রপন্থীদের গাড়ি সিংঘামের গাড়ির ওপর অ্যাটাক করে, কিন্তু সিংঘাম একা হাতেই তাদের উড়িয়ে দেয়। কিন্তু বাইকে থাকা লোকটিকে, অর্থাৎ এই দলের লিডারটিকে তখনও ধরা যায়নি এবং সিংঘাম তাকে ফলো করে। তারা পাহাড় থেকে শহরাঞ্চলে প্রবেশ করে এবং সেই লোকটি হচ্ছে ওমর হাফিজ, যার সাথে সিংঘামের পুরনো শত্রুতা আছে। এবার ওমর আর সিংঘামের মধ্যে ফাইট হয়। ওমরও কিন্তু কিছু কম ছিল না, কিন্তু সিংঘাম তাকে ধরে ভালো করে পেটায় এবং অ্যারেস্ট করে নেয়। কিন্তু তখনই সেখানে বহু সাধারণ নাগরিক এসে হাজির হয়। ওমর ভাবে যে এই লোকেরা তারই সাপোর্টে এসছে, কিন্তু তারা বলে যে তারা নতুন জেনারেশন, তারা ভালোকেই সাপোর্ট করবে। এবং সিংঘাম ওমারকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায়। সিংঘাম ওমারকে বহুদিন ধরে খুঁজছিল, কারণ সে একটি উগ্রপন্থী দল চালাতো। ওমারের ছেলেরা এবং ভাইয়েরাও সিংঘামের হাতে ধরা পড়ে মারা গেছে। ওমর বলে যে সে যদি নাও থাকে, সে যদি মারাও যায় বা অ্যারেস্টেড হয়, তার হয়ে এখনও এমন একজন আছে যে সিংঘামের থেকে বদলা নেবে, এবং সে কোনো সাধারণ মানুষ না, সে একজন আগুনের গোলা। ওমর প্রথমে ভারত থেকে পালিয়ে পাকিস্তান গেছিল, তারপর সেখানেও সুবিধা করতে না পেরে শ্রীলঙ্কায় গেছিল এবং সেখানে ড্রাগসের ব্যবসা করত। তারপর সেখান থেকে সে কাশ্মীরে আসে সিংঘামের থেকে বদলা নেওয়ার জন্য, কিন্তু যেমন আমরা দেখলাম সিংঘাম তাকে ধরেই ফেলে। এবার আমরা সিংঘামকে মিনিস্টারের সাথে কথা বলতে দেখি যে কিভাবে ওমর শ্রীলঙ্কাতে তার ড্রাগসের ব্যবসার মাধ্যমে তার এই সমস্ত উপগ্রন্থি কাজকর্মগুলোকে ফান্ড করত এবং তার শ্রীলঙ্কায় বিশাল নেটওয়ার্ক। এই সময় মিনিস্টার বলেন যে তাই জন্য তারা একটি পুলিশ স্কোয়াড গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে সমস্ত স্টেটের পুলিশরা থাকবে এবং এই স্কোয়াডের লিডার হবে সিংঘাম। এই স্কোয়াডের নাম হবে শিবা স্কোয়াড এবং এই স্কোয়াডের সাহায্যে তারা সমস্ত অনৈতিক কাজকর্ম বন্ধ করবে। এবার অন্যদিকে আমরা আভনিকে দেখতে পাই, যে একটি অভূতপূর্ব রামলীলার আয়োজন করেছিল, যেখানে আভনি রামলীলার সাথে সাথে রামায়ণের ঘটনা বাস্তবে যেসব জায়গায় ঘটছিল সেখানকার নিদর্শনগুলি প্রমাণ সহ দেখায়। রামলীলার প্রথম দিন সীতার স্বয়ংবর পর্ব দেখানো হয়, যে ঘটনাটি নেপালে ঘটেছিল এবং এখনো মিথিলা মহলে দূর দূর থেকে বহু লোক আসে। কিন্তু সিংঘাম এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে না, কারণ সে তখন জলপথে পাচার হওয়া বিভিন্ন ড্রাগস এবং ড্রাগস পাচারকারীদের অ্যারেস্ট করছিল এবং এই ড্রাগস পাচারকারীরাই কোনো না কোনোভাবে ওমরের সাথে কিন্তু যুক্ত ছিল। এবার সিংঘাম নিজে আভনির অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও সে দয়াকে পাঠায় এবং দয়ার মাধ্যমে সে আভনির জন্য একটা গিফটও পাঠায়, যেখানে সে কিছু সোনার চুড়ি পাঠিয়েছিল এবং এখানে সিংঘামের সাথে শ্রীরামের তুলনা করা হয়। এবার সিংঘাম বাড়ি আসে এবং আমরা জানতে পারি যে তাদের ছেলে শৌর্য পড়াশোনার জন্য লন্ডন চলে যাবে, তাই জন্যই সিংঘাম এখানে এসছে। এবার আমরা সিংঘাম এবং মিনিস্টারের কথোপকথন দেখতে পাই। সিংঘাম বলে যে ওমরকে অ্যারেস্ট করার 2 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো মনে হচ্ছে এমন কেউ আছে যে ওমরের সমস্ত কার্য পরিচালনা করছে, কিন্তু কে সে? এবার সিংঘাম জলপথে যে সমস্ত ড্রাগ ডিলারদের ধরেছিল তাদেরকে সে জেরা করে এবং তাদের এনকাউন্টার করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের পেট থেকে কথা বার করে। তারা বলে যে আসল লোক যে কে তারা জানে না,
কেউই জানে না, কেউ কখনো দেখেনি। কেউ যদি তার ব্যাপারে কথা বলে তাহলেই সে পরের দিন মারা যায়, এবং সে সবার কাছে ডেঞ্জার লঙ্কা নামে পরিচিত। এবার তার 3জন চেলা আছে, আন্না, বিজু আর শরদ, এবং এরা শ্রীলঙ্কার লোক, কিন্তু বর্তমানে এরা ভারতের দক্ষিণ দিকে রয়েছে। মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের কাছে একজন জ্যোতিষী আছেন, এবং এই জ্যোতিষীকে এই 3জন খুব মানে। সামনেই দেবী পূজা শুরু হচ্ছে, সুতরাং তারা এই সময় ওই জ্যোতিষীর কাছে যাবেই। এই 3জনকে যদি ধরা যায় তাহলে হয়তো ডেঞ্জার লঙ্কা কে বা তাকে কোথায় পাওয়া যাবে সেইটা জানা যাবে। এবার সিংঘম জানতে চায় যে মাদুরাইয়ের ইনচার্জ এখন কে, এবং আমরা শক্তি শেট্টিকে দেখতে পাই, যে চরিত্রে দীপিকা পাডুকোন অভিনয় করেছে, যে কিনা লেডি সিংঘম নামে পরিচিত। শক্তি মাদুরাইয়ের মন্দির থেকে এই 3জনকে অ্যারেস্ট করে, এবং সে একাই 100 ছিল। সিংঘম যেমন করে গুন্ডাদের সাথে লড়াই করত, শক্তিও ঠিক সেইভাবেই তাদের সাথে লড়াই করত। এই 3জনকে অ্যারেস্ট করে সে জেলে ভরে। এবার এখানে আমরা শক্তির একজন সহকর্মীকে দেখতে পাই, এবং তার স্ত্রী স্নেহা এবং তাদের ছেলে কার্তিককেও দেখতে পাই। স্নেহা বলে যে তার স্বামী এবং ছেলে শক্তির অনেক বড় ফ্যান, এবং কার্তিকের জন্মদিনে সে শক্তিকে নেমন্তন্নও করে। এবার শক্তি ওই 3জনকে জেলে বন্দি করে, কিন্তু সেই 3জন ভয় দেখায় যে তাদের ছেড়ে না দিলে এই থানায় উড়িয়ে দেওয়া হবে। কিন্তু এই ধমকানিতে শক্তি ভয় পায় না। কিন্তু সেই রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। সেই রাতে যখন থানায় শক্তি ছিল না, হঠাৎই থানার কারেন্ট অফ হয়ে যায়, এবং সেখানে জ্বলন্ত গাড়িতে হাজির হয় ডেঞ্জার লঙ্কা, যাকে মুভিতে রাবণের সাথে তুলনা করা হয়েছে। রাবণ কেবলমাত্র একজন সাহসী যোদ্ধাই ছিল না, একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিল। ঠিক সেভাবেই মৃত্যুর দূত হয়ে ডেঞ্জার লঙ্কা থানায় হাজির হয়, এবং তার লোকেরা পুরো থানায় আগুন লাগিয়ে দেয়। থানার অফিসাররা দরজা বন্ধ করে বাঁচার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ডেঞ্জার লঙ্কা একটি কাটারি নিয়ে থানার পুলিশদের মুন্ডু কেটে উড়িয়ে দেয়। পুলিশরা বন্দুক নিয়েও তার সাথে কিছু করতে পারে না, এবং ডেঞ্জার লঙ্কা নৃশংসভাবে থানার সকল ইন্সপেক্টরকে খুন করে এবং তার দলের লোকেদের ছাড়িয়ে নিয়ে যায়। শক্তির অনুপস্থিতিতে তার থানার সকল অফিসারের মৃত্যুতে শক্তি খুবই ভেঙে পড়ে। এমনকি সেই সময় স্নেহাও এসে বলে যে তার ছেলে এবং স্বামী শক্তিকে আইডল মানত, কিন্তু আজ তার ছেলের জন্মদিন। শক্তি তার স্বামীকে মারা যাওয়ার জন্য থানায় একা ফেলে চলে গেছিল। এখন স্নেহা তার বাচ্চা ছেলেটিকে কি বলবে যে তার বাবা মারা গেছে? তাহলে শক্তি সেই বাচ্চাটিকে বলে দিক যে শক্তির কেয়ারলেসনেসের জন্যই বাচ্চাটির বাবা মারা গেছে, এবং শক্তি স্নেহার কথায় আরও ভেঙে পড়ে। কিন্তু তখনই সেখানে সিংঘম আসে। সিংঘম বুঝতে পারে যে ডেঞ্জার লঙ্কা কোনো সাধারণ ক্রিমিনাল নয়, এবং এই সময় দয়া বলে যে এই গুন্ডাগুলিকে দক্ষিণ ভারতেরই একটি জায়গার কাছে ট্র্যাক করা গেছে, এবং সিংঘম শক্তিকেই সেখানে পাঠায় তাদের ধরার জন্য, কারণ সে শক্তির ওপর তখনও ভরসা করত। অন্যদিকে আমরা দেখতে পাই যে অভনি রামলীলার শোয়ের কিছু ফুটেজ ডিলিট হয়ে গেছিল, এবং এই ফুটেজের কোনো ব্যাকআপও ছিল না, এবং সেটা রামেশ্বরমে গিয়ে শ্যুট করতে হবে। তাই জন্য আপনি নিজেই ঠিক করে যে সে রামেশ্বরমে যাবে, এবং তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট মৃজ্ঞাও যায়। কিন্তু সিংঘমের এই খবরে কিছু একটা সন্দেহ হয়, কারণ রামেশ্বরম মাদুরাই থেকে মাত্র 4 ঘন্টার ডিস্টেন্স, আর মাদুরাইতে এত বড় একটা ঘটনা ঘটে গেল। সুতরাং এমনও হতে পারে যে এই ঘটনার সাথে ওই ঘটনার কিছু একটা যোগ রয়েছে। তাই জন্য সিংঘম দয়াকে অভনির সাথে পাঠায়, যাতে দয়া কিছু হলে অভনিকে প্রোটেক্ট করতে পারে। এবার অভনি রামেশ্বরমে গিয়ে সব ফুটেজ শ্যুট করে নেয়, এবং সেই দিন রাতে তারা একটি মন্দির মতো জায়গায় সবাই ছিল, কিন্তু সেখানে মৃজ্ঞা ছিল। হঠাৎই অভনির কাছে মৃজ্ঞার কল আসে, এবং মৃজ্ঞা বলে যে তার গাড়িটা খারাপ হয়ে গেছে, দয়াকে যদি সে পাঠিয়ে দেয় তাহলে ভালো হয়, এবং দয়া মৃজ্ঞাকে আনতে চলে যায়। এবং তখনই সেখানে ডেঞ্জার লঙ্কা আসে, এবং তার ইন্টেনশন তো এতক্ষণে আমরা বুঝেই গেছিলাম। একদিকে রামলীলায় রাবণের সীতাহরণ দেখানো হয়, তেমনি অন্যদিকে ডেঞ্জার লঙ্কা অভনিকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেই মন্দিরের সমস্ত লোকেরাও ডেঞ্জার লঙ্কারই লোক ছিল, যারা লুকিয়ে নিজেদের ছদ্মবেশ ধারণ করে ওইভাবে সাধারণ লোক হয়ে বসেছিল।
আমরা এখানে বুঝতে পারি যে মৃগয়াও আসলে ডেঞ্জার লঙ্কারই সাথী, এবং সেও সোনার হরিণের মতো দিকভ্রষ্ট করে আভনিকে কিডন্যাপ করতে সাহায্য করে। ডেঞ্জার লঙ্কা তার দল বল নিয়ে আভনিকে নিয়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু দয়া ব্যাপারটা বুঝতে পেরেই সেখানে সঙ্গে সঙ্গে চলে আসে, এবং জটায়ু যেইভাবে মা সীতাকে বাঁচানোর চেষ্টা করেছিল, দয়াও একা হাতে ডেঞ্জার লঙ্কার দলের সাথে লড়াই করে, এবং সেই সুযোগে আভনি গাড়ি থেকে নেমে জঙ্গলে পালায়। কিন্তু দয়া বেশিক্ষণ তাদের সাথে পারে না, এবং ডেঞ্জার লঙ্কা এসে দয়াকে ক্ষতবিক্ষত করে দেয়। যেমন ভাবে রাবণ জটায়ুকে আহত করেছিল ঠিক তেমনই। এবার আভনি যে জঙ্গলে পালায় সেখানে ছিল অফিসার সত্যা, এবং সত্যা বাকিদের মেরে আভনিকে সেফলি তার আশ্রমে নিয়ে আসে। এখানে আমরা জানতে পারি যে সত্যা যে আশ্রমে থাকে সেখানে কালারিপট্টু শেখানো হয়, এবং সত্যার মাও একজন কালারিপট্টু ট্রেনার। কিন্তু সত্যার মা বলে যে সত্যা তার নিজের সন্তান নয়, সত্যাকে তিনি জঙ্গলের মধ্যেই কুড়িয়ে পেয়েছিলেন, এবং সত্যা খুবই পাওয়ারফুল একজন ওয়ারিয়ার ছিল। সত্যা এতটাই পাওয়ারফুল ছিল যে পেটে গুলি খেয়েও তার এমন কিছু ফারাক পড়ছিল না। ওদিকে সিংঘাম আভনির অপহরণের খবর পেয়ে যায়, এবং সেও তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে হাজির হয় এবং দয়াকে দেখতে পায়। দয়া ক্ষতবিক্ষত হয়ে গেছিল, কিন্তু সেই অবস্থাতেও সে সিংঘামকে সবকিছু জানায়। অন্যদিকে সিংঘাম জঙ্গলে প্রবেশ করতেই আভনির হাতের সেই চুড়িগুলি খুঁজে পায় যেগুলো সে তাকে গিফট করেছিল। যেইভাবে মা সীতা অপহরণের সময় তার গয়নাগুলি নিচে ফেলে দিয়ে একটি প্রমাণ রেখেছিলেন, ঠিক সেইভাবেই কিন্তু আভনিও তার চুড়িগুলো ফেলে একটা প্রমাণ রেখেছিল সিংঘামের জন্য, এবং সিংঘাম সেটা দেখে বুঝতে পারে যে আভনি কোন দিকে গেছে। অন্যদিকে ডেঞ্জার লঙ্কা সত্যার আশ্রমেও পৌঁছে যায়, এবং একইভাবে যেভাবে সে থানায় আগুন লাগিয়েছিল সে আশ্রমে আগুন লাগিয়ে দেয়। সত্যম গুন্ডাদের আটকায়, এবং তার দলের যে সমস্ত লোকরা ছিল, অর্থাৎ আশ্রমের যে সমস্ত কালারিপট্টু ট্রেনাররা ছিল, তারাও গুন্ডাদের সাথে লড়াই করে। অন্যদিকে আভনি পিছন দিক দিয়ে পালানোর চেষ্টা করে। সত্যার মাও কিন্তু কিছু কম যেতেন না, তিনিও একা হাতে গুন্ডাদের অ্যাটাক করেন। সত্যা একটি লোহার চাবুকে আগুন দিয়ে তাদেরকে মারে, কিন্তু শেষ অবধি সে পেরে ওঠে না, এবং এই সমস্ত গোলাগুলিতে একটা গুলি আভনির বুকে লাগে, এবং তখনই ডেঞ্জার লঙ্কা তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। সত্যাকে ডেঞ্জার লঙ্কার লোকেরা মারতেই যাচ্ছিল, এবং তখনই সেখানে সিংঘাম চলে আসে। আর একটু আগে আসলেই সে হয়তো আভনিকে বাঁচাতে পারত। লক্ষণের মতোই নিজের প্রাণ দিয়ে আভনিকে প্রোটেক্ট করেছিল সত্যা, এবং তাই জন্য সত্যার সাথে লক্ষণের তুলনা করা হয়। এবার তখনই সিংঘামের কাছে ডেঞ্জার লঙ্কার কল আসে, এবং সে বলে যে সেই হচ্ছে ওমর হাফিজের নাতি জুবের। অর্থাৎ আমরা জানতে পারি যে এতদিন ওমরের এই বংশধরই তার সমস্ত কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছিল। জুবের বলে সে তার বাবা কাকার মৃত্যুর বদলা নেবে, এবং তার দাদুকেও সে ছাড়িয়ে আনবে, সেই জন্যই সে আভনিকে কিডন্যাপ করেছে। সিংঘাম যদি আভনিকে ফেরত পেতে চায় তাহলে জুবেরের দাদু ওমরকে ছাড়তে হবে, এবং তার সাথে সিম্বা এবং সূর্যবংশীকেও নিয়ে আসতে হবে, এবং তাদের বদলে জুবের আভনিকে মুক্তি দেবে। কিন্তু ততক্ষণে জুবের ভারত ছেড়ে শ্রীলঙ্কার দিকে রওনা দিয়েছিল। সিংঘামও ঠিক করে সে শ্রীলঙ্কা যাবে, এবং তখনই জুবেরের কল আসে, এবং সিংঘাম বলে যে যতক্ষণ না আমি জানতে পারছি যে আপনি সুস্থ আছে কিনা ততক্ষণ কোনো ডিমান্ড পূর্ণ হবে না। সিংঘাম বলে সে আভনির সাথে দেখা করতে চায়, কারণ আভনির গুলি লেগেছিল সেটা সিংঘাম জানতে পেরেছিল। কিন্তু জুবের তাতে রাজি হয় না, এবং সে বলে যে আভনি ঠিক আছে কিনা এটা দেখার জন্য সিম্বাকে পাঠাও। অন্যদিকে আমরা দেখতে পাই যে আভনি যে রামলীলা করছিল সেটা তার টিম কন্টিনিউ করতে থাকে। বর্তমানে দক্ষিণ ভারতে যেখানে হাম্পি, সেখানে ত্রেতা যুগে ছিল কিষ্কিন্ধা, অর্থাৎ যেখানে বানররাজ সুগ্রীব এবং হনুমানের সাথে শ্রীরামের পরিচয় হয়েছিল, এবং হনুমান শ্রীরামচন্দ্রের দূত হয়ে মা সীতার কাছে লঙ্কাতে গেছিল। ঠিক তেমন ভাবেই সিম্বা সিংঘামের দূত হয়ে শ্রীলঙ্কাতে যায় আভনির সাথে দেখা করার জন্য। এবার কথা ছিল যে সিম্বাকে শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে জুবেরের লোকেরা পিক আপ করে নিয়ে যাবে, কিন্তু সিংঘামের টিম তাদের গাড়ি ফলো করার কথা ঠিক করে, এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে যে গাড়িতে করে সিম্বাকে নিয়ে যাওয়া হবে সেটার উপর নজর রাখার কথা ঠিক করে।
অন্যদিকেই আমরা আভনিকে দেখতে পাই, যে কিনা এখন জুবেরের আস্তানাতে ছিল। এবার জুবের তার চিকিৎসার ব্যবস্থা করিয়েছিল এবং সেখানে আমরা মৃগ্যাকেও দেখতে পাই। আভনি মৃগ্যাকে জিজ্ঞাসা করে যে তুমি এরকম কেন করলে, শুধুমাত্র টাকা পয়সার জন্য? এবং জুবের বলে যে মৃগ্যার আসল পরিচয় হলো ইকরা হাফিজ এবং সে জুবেরের চাচি। তার চাচাকে সিংঘামই এনকাউন্টার করেছিল এবং জুবের তারই পরিবারের বদলা নিচ্ছে। নিজেদের লোকেদের মৃত্যুর প্রতিশোধ সে এভাবেই নেবে। ওদিকে সিংঘামও শ্রীলঙ্কা পৌঁছে যায় এবং সে শ্রীলঙ্কায় প্রতিষ্ঠিত সীতা দেবীর মন্দির ভিজিট করে, যেখানে প্রথমবারের জন্য হনুমানের সাথে তার দেখা হয়েছিল এবং যেখানে হনুমানের পায়ের ছাপও রয়েছে। এবার সিম্পাকে শ্রীলঙ্কার এয়ারপোর্ট থেকে পিক আপ করে জুবেরের লোকেরা। এবার স্যাটেলাইট ট্র্যাকিং এর মাধ্যমে সিংঘামের টিম কিন্তু তাদের গাড়ির ওপর নজর রাখছিল যে জুবেরের আস্তানাটা কোথায়, এই গাড়িটা সিম্বাকে নিয়ে কোথায় যাবে সেটা জানার জন্য। কিন্তু তখনই জুবের তার শয়তানি চাল চালে। জুবেরদের যে গাড়িতে করে সিম্বাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার পিছনে পুলিশও তাকে ফলো করছিল। শ্রীলঙ্কার পুলিশরা কমন ড্রেসে কিন্তু সিংঘামকে সাহায্য করছিল, কিন্তু সেই পুলিশের গাড়ির সামনে জুবেরদের একটা গাড়ি চলে আসে এবং সেই পুলিশের গাড়িকে আর এগোতে দেওয়া হয় না। অন্যদিকে সিম্বাকে যে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িটি একটি টানেলে প্রবেশ করে, ফলে স্যাটেলাইট ট্র্যাকিংয়েও সেই গাড়িটি আর ধরা যায় না এবং সেই টানেল থেকে বেরোনোর সময় ওইরকম সেম দেখতে 4টি গাড়ি বেরোয়। ফলে পুলিশ কনফিউজ হয়ে যায় যে কোন গাড়িটিতে সিম্বা আছে এবং 4টে গাড়ি 4 দিকে চলে যায়, ফলে তাদের ফলো করাও মুশকিল হয়ে যায়। এবার সিম্বাকে আভনির কাছে নিয়ে আসা হয় এবং সিম্বা দেখে যে আভনি সুস্থই আছে। সিম্বা মারাঠি ভাষায় আভনিকে বার্তা দিয়ে দেয় যে সিংঘাম আসছে তার দলবল নিয়ে, সবাইকে ফাটিয়ে দেবে, চিন্তা করো না। কিন্তু জুবের এখানে সিম্বাকে কিন্তু এমনি এমনি ডাকেনি, সে সিংঘামের সমস্ত ক্লোজ লোকেদের ডাকছিল তাদের মারার জন্য, সিংঘামকে কষ্ট দেওয়ার জন্য। এবার সিম্বা যখনই বুঝতে পারে যে এখানে তাকে মারার জন্যই ডাকা হয়েছে, সে জুবেরের লোকদের ভড়কি দিয়ে সেখান থেকে পালায়। হনুমানজি যেমন রাবণের লঙ্কাতে আগুন লাগিয়ে সেখান থেকে চলে গেছিলেন, ঠিক সেইভাবেই সিম্বা কিন্তু এখানে জুবেরের আস্তানায় আগুন লাগিয়ে দেয় এবং সেখান থেকে পালায় এবং জুবেরের দলবলও তাকে ফলো করে। পালাতে পালাতে সিম্বা একটি বিয়ে বাড়িতে ঢুকে পড়ে এবং সেই বিয়ে বাড়িতে জুবেরের লোকজনও ঢুকে পড়ে এবং সেখানে কিন্তু একটু কমেডি সিন মতো আছে। এবার তাদের মধ্যে মারামারি শুরু হয় এবং সেখানে সিংঘাম উপস্থিত হয়। মারামারির ফলে বিয়েবাড়ির সমস্ত জিনিসপত্র, খাবার দাবার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয় এবং তখন সিম্বা তাদেরকে বলে আসে যে তোমাদের হানিমুন ভারতে আমরা ব্যবস্থা করে দেবো পুরো ফ্রিতে, অর্থাৎ এখানে একটু কমেডি সিন মতো আছে। এবার সিংঘাম সিম্বাকে বলে যে তুমি চিনিয়ে আমাকে জুবেরের আস্তানায় নিয়ে চলো এবং সিম্বাও তাই করে। এবার তারা জুবেরের আস্তানায় যায় এবং সিংঘামকে জুবেরের লোকেরা ধরে ফেলে। জুবের তাকে বলে যে তুই তো আর বাঁচতেও পারবি না, তাহলে এখনো এত ঘমন্ড কিসের? তুই আমার মা, বাবা, কাকা, পরিবার সবাইকে মেরেছিস। এবং তখন সিংঘাম বলে যে আমি যাদেরকে মেরেছি তারা টেররিস্ট ছিল এবং তারাও একাধিক নিরীহ লোককে মেরেছে যাদের কোনো দোষ ছিল না। এরকম যদি সুযোগ আবার আসে আমি এরকম হাজারটা টেররিস্টকে আবারও মারবো। এবং জুবের তখনই সিংঘামকে মারতে যায়, কিন্তু তখনই সিম্বা সেখানে চলে আসে এবং বল সিংঘামকে মেরে দিলে তোর দাদুকে ফেরত পাবি কি করে। এবং তারা মিনিস্টারের কাছে সিংঘাম, সিম্বা এবং আভনির মুক্তিপণ হিসাবে উমারকে দাবি করে। এবার সিম্বা, সিংঘাম এবং আভনিকে জুবের বন্দি করে রেখেছিল। এই সময় আভনি সিম্বাকে বলে যে তুই এত ফিল্মি, তোর তো ফিল্মে যাওয়া উচিত ছিল, তুই পুলিশ কি করে হলি? এবং তখন সিম্বা তার ছোটবেলার একটি স্মৃতিচারণ করে। তোমরা যারা সিম্বা অর্থাৎ এই পার্টটা দেখেছো তোমরা কিন্তু জানো যে সিম্বা প্রথমে খুবই কোরাপ্টেড একজন পুলিশ অফিসার ছিল এবং সিম্বা বলে যে সে ছোটবেলায় একটি সিনেমা হলে টিকিট ব্ল্যাক করতো, অর্থাৎ ছোটবেলা থেকেই সে কোরাপ্টেড এবং বাজে বাজে কাজের সাথে যুক্ত ছিল। এবং সেই সিনেমা হলের সামনে একদিন সিংঘামকে সে দেখে, অর্থাৎ এখানে সিংঘাম 1-এর কিছু দৃশ্য আমাদের দেখানো হয়েছে এবং তখনই সিংঘামকে দেখে সে ঠিক করেছিল যে পুলিশ অফিসার সে হবেই। এবার অন্যদিকে আমরা দেখতে পাই যে জুবেরের সাথে মিনিস্টারের কথা হয় এবং মিনিস্টার সিংঘামের সাথে কথা বলতে চান। মিনিস্টার সিংঘামকে বলেন যে উমারকে আমরা ছাড়ছি ঠিকই, কিন্তু সিংঘাম যেন উমারকে আবার ফিরিয়ে আনে
এবং মিনিস্টার কিছুটা কোড ওয়ার্ড বা সিক্রেটিভ কথার মাধ্যমে বলেন যে অবনীর রামলীলা খুবই ভালো চলছে এবং কাল থেকে যুদ্ধ শুরু হবে। যুদ্ধে রাম লক্ষণ তো আছেই, তার সাথে হনুমান, সুগ্রীব, গরুর সবাই কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই কোড ওয়ার্ডের মাধ্যমে তিনি সিংঘামকে বুঝিয়ে দেন যে পরের দিন থেকে তাদের মধ্যে লড়াই শুরু হবে এবং এই লড়াইয়ে সিংঘাম যদি রাম হয়ে থাকে তাহলে তার সাথে লক্ষণ, সুগ্রীব, হনুমান হিসেবে তার যোদ্ধারাও কিন্তু থাকবে। অর্থাৎ সিম্বা, সূর্যবংশী, সত্যা, শক্তি সবাই থাকবে। এবার পরদিন ওমারকে নিয়ে আসা হয়, কিন্তু তার আগে জুবেরের আস্তানায় উপস্থিত হয় শক্তি এবং সত্যা, অর্থাৎ রামের লক্ষণ এবং সুগ্রীব, এবং তাদের সাথে জুবেরের লোকেদের ফাইট শুরু হয়। ওদিকে সিংঘাম এবং সিম্বাও সেই ফাইটে যুদ্ধ করে। রামায়ণের যুদ্ধের মতোই এবং রামের কাহিনীর মতোই রাবণের অসুর বাহিনীর সাথে হনুমান বাহিনীর যুদ্ধ লেগে যায়। ওদিকে জুবের তখন আবার এক শয়তানি করে, সে অবনীকে সিংঘামের দিকে ছেড়ে দেয় এবং সিংঘামের কাছে যেতে বলে, কিন্তু ততক্ষণে অবনীর পিছনে সে একটি বিশাল লরি লেলিয়ে দিয়েছিল যাতে অবনী অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু তখনই সেখানে হাজির হয় সূর্যবংশী এবং সে সেই লরিকে উড়িয়ে দেয়। গরুড়ের মতোই আকাশ পথে এসে সে সিংঘামকে সাহায্য করে এবং তাদের টিম আরও শক্তিশালী হয়ে ওঠে এবং জুবেরের টিমকে মারতে শুরু করে। শক্তি অবনীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে জুবের বিপদ বুঝে ততক্ষণে সেখান থেকে পালিয়ে গেছিল, কিন্তু সিংঘাম তাকে ফলো করে তার গাড়ি উল্টে দেয়। তারা এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশন ফোর্স খুবই লো, যার ফলে সেখানে স্যাটেলাইট কাজ করে না। এতক্ষণ যারা উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে সিংঘামের ওপর নজর রাখছিল সেই টিমের সাথে সিংঘামের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এবার রামায়ণের বর্ণনা অনুযায়ী হনুমান যখন লক্ষণকে বাঁচানোর জন্য দ্রোণাগিরি পর্বত তুলে আনছিলেন, অর্থাৎ যে পর্বতে সঞ্জীবনী বুটি হয় সেই পর্বত তুলে আনছিলেন, সেই পর্বতের একটি অংশ এই জায়গায় ভেঙে পড়েছিল। তাই জন্যই এখানের মাধ্যাকর্ষণ শক্তি অন্যান্য জায়গার তুলনায় একটু কম। এই জায়গায় সিংঘাম এবং জুবেরের মধ্যে বিশাল লড়াই হয়। জুবের এই সমস্ত কাজ করছিল তার পরিবারের মৃত্যুর বদলা নিতে, কিন্তু তার পরিবারের লোকেরা তো কোনো ভালো লোক ছিল না, তারা উগ্রপন্থী ছিল। তারা বহু নিরীহ লোককে হত্যা করেছিল এবং বহু অল্প বয়সী ছেলেদেরও মাথায় ভুলভাল জিনিস ঢুকিয়ে তাদের এই সমস্ত বাজে কাজে যুক্ত করেছিল। সুতরাং তারা তাদের প্রাপ্য শাস্তি পেয়েছে। এবার জুবেরের পালা তার প্রাপ্য শাস্তি পাওয়ার। যেইভাবে রাম রাবণকে হত্যা করেছিল তেমন ভাবেই সিংঘাম জুবেরকে হত্যা করে এবং কলি যুগের রাবণের কার্যকলাপ এখানেই শেষ হয়। এরপর সিংঘাম তার পরিবার অর্থাৎ তার টিমকে নিয়ে আবার ফিরে আসে শ্রীলঙ্কা থেকে, এবং তার টিম বলতে এখানে সিম্বা, সূর্যবংশী, সত্যম এবং শক্তি, তারা কিন্তু সিংঘামের পরিবারের মতোই ছিল। ওদিকে আমরা দেখতে পাই যে অবনীর রামলীলার অনুষ্ঠানও খুব সুন্দরভাবে কমপ্লিট হয় এবং এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমরা চুলবুল পান্ডেকে দেখতে পাই, যেখানে চুলবুল পান্ডে সিংঘামের অফিসে এসে বলে স্বাগত নেহি করোগে হামারা, এবং তারপর লেখা ছিল টু বি কন্টিনিউড। অর্থাৎ এর পরের পার্টির সাথে চুলবুল পান্ডের নিশ্চয়ই কোনো যোগাযোগ থাকবে বা পরের পার্টি হয়তো আমরা চুলবুল পান্ডেকেই অফিসার হিসেবে দেখব। আর এখানেই আমাদের সিনেমা শেষ হয়। তো সিংঘাম এগেনের পুরো গল্পের সাথে রামায়ণের গল্পের মিল রেখে প্যারালেলি দুটো ঘটনাকে দেখানো হয়েছে। তোমাদের কাহিনীটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর সিংঘামের সব পার্টগুলোর মধ্যে তোমাদের ফেভারিট কোনটা সেটাও কমেন্ট করে জানিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক রিসেন্টলি রিলিজড মুভিজ এবং ওয়েব সিরিজ এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে।